আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে আরও একটি নতুন ভিডিও ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজকে আমরা ইউনিট 3 এর লেসন 3 এর এ পড়াবো, যেখানে টপিকস হচ্ছে চেঞ্জ ইন পাস্ট টাইমস, মানে বিনোদনে পরিবর্তন। হ্যাঁ, বিনোদনে কী পরিবর্তন আছে সেই টপিকসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। কথা না বাড়িয়ে চলে যাই আমরা আমাদের ক্লাসে। প্রথমে ভোকাবুলারি পড়াবো। ভোকাবুলারিতে আমরা সবসময় তোমাদের জন্য ইম্পর্টেন্টগুলো একটু বাছাই করে দিই, আজকে তার ব্যতিক্রম হবে না। দেখো, চ্যারিটেবল মানে দাতব্য, মানে দাতা প্রতিষ্ঠান। দাতব্য বলতে দাতা প্রতিষ্ঠান বোঝায়, দাতা প্রতিষ্ঠান। রিলেটিং টু গিভিং হেল্প টু দ্য পোর, মানে গরিবদেরকে সাহায্য করার জন্য যে প্রতিষ্ঠান সেটাই হচ্ছে চ্যারিটেবল। এটা দ্বারা হচ্ছে হিউমেইন বলা হয় বা কাইন্ড বলা হয়, দয়ালু অ্যাডজেক্টিভ। এটা কিন্তু অ্যাডজেক্টিভ। আনচ্যারিটেবল বা আনকাইন্ড, মানে কাইন্ড আনকাইন্ডের সাথে চ্যারিটেবলের মিল আছে। এখানে হিউম্যান, আনচ্যারিটেবল। চ্যারিটেবলের বিপরীত হচ্ছে আনচ্যারিটেবল। আচ্ছা, ক্লাইম্ব মানে আরোহণ করা, গাছে ওঠা, মুভ করা। তারপর হচ্ছে নামা, অ্যাক্রস সামথিং ইউজিং ওয়ান্স ফিট অর হ্যান্ড, মানে পা এবং হাতের সাহায্যে কোথাও ওঠা বা কোথাও চড়া। স্পেশালি হোয়েন দিস ইজ ডিফিকাল্ট টু ডু, করাটা কঠিন কিন্তু হাত এবং পায়ের মাধ্যমে সেটা করে ফেলাই হচ্ছে উঠে পড়াটাই হচ্ছে ক্লাইম্ব। এক্ষেত্রে অ্যাসেন্টটা ব্যবহার করবা, আরোহণ করা। হ্যাঁ, এটা কি হবে? আরোহণ করা। যেমন আমরা অনেককে দেখি না যে পর্বতের চূড়ায় আরোহণ করে, সেটাই হচ্ছে এটা ক্লাইম্ব। ঠিক আছে। আর ডিসেন্ট, এই অ্যাসেন্ট আর ডিসেন্ট। অ্যাসেন্ট বানানে ডি আছে, ডিসেন্ট বানানে টি আছে, খেয়াল রাখবে। অ্যাসেন্ট মানে চড়া, ডিসেন্ট মানে নেমে পড়া। আচ্ছা, কনসিকুয়েন্স শব্দের অর্থ ফলাফল বা পরিণতি। এ রেজাল্ট অফ সামথিং দ্যাট হ্যাজ হ্যাপেন্ড, কোনো কিছুর ফলাফল বোঝাচ্ছে। কনসিকুয়েন্স বোঝায় রেজাল্ট অথবা ইফেক্ট মানে হচ্ছে ফলাফল। তাহলে রেজাল্টের বিপরীত আমরা কারণ বলেছিলাম না, একে কজ আর রেজাল্ট একে অপরের বিপরীত। এখান থেকে বুঝলাম কজ এবং কনসিকুয়েন্স এরা একে অপরের বিপরীত। কাউন্টার পার্ট মানে প্রতিপক্ষ। কাউন্টার পার্ট শব্দের অর্থ হচ্ছে কি? কাউন্টার পার্ট শব্দের অর্থ হচ্ছে প্রতিপক্ষ। কাউন্টার পার্ট সামবডি অর সামথিং দ্যাট হ্যাজ, এসবি দ্বারা সামবডি বোঝায় ব্যক্তি বা কোনো কিছুকে বোঝায়। দ্যাট হ্যাজ দ্য সেম পজিশন অ্যাজ সামবডি অর সামথিং ইন এ ডিফারেন্ট প্লেস অর অর্গানাইজেশন, মানে একে অপরের বিপরীত বোঝাচ্ছে। হ্যাঁ, একজন আরেকজনের বিপরীত এরকম। এখন আমি ক্লাস নিচ্ছি, আমি ক্লাস নিতে নিতে আরেকজন টিচার আসলো। হ্যাঁ, এখন তিনিও এসে বললেন যে আমি ক্লাস নিব ভাই, ঠিক আছে আপনি সরেন। তো এরকম যদি হয় তাহলে তিনি আমার কাউন্টার পার্ট। তিনি হচ্ছে কী করছেন? আমাকে সরিয়ে দিয়ে আমার জায়গা দখল করছেন, সেটা হয়ে যাবে হচ্ছে কাউন্টার পার্ট। ওকে, তাহলে এখানে অপোজিশন বোঝায়, অপোনেন্ট বোঝায়, কম্পিটিটর আমরা সবসময় ব্যবহার করি। অপোনেন্টটা একটু মনে রাখবা, অপোনেন্ট টিম। অপোনেন্ট মানে হচ্ছে বিপরীত। আর সাপোর্টার আর হচ্ছে পার্টনার মানে একসাথে থাকা, কেউ কাউকে কি ঝামেলা না করা। প্রতিপক্ষ বোঝায় না, একই পক্ষে বোঝায়। সাপোর্টার বা পার্টনার হচ্ছে একই পক্ষ এবং হচ্ছে কি বলে অ্যাসিস্ট্যান্ট বলা যায়, সহযোগী। আর কাউন্টার পার্ট মানে হচ্ছে প্রতিপক্ষ, বিপরীত। এনভায়রনমেন্ট মানে হচ্ছে পরিবেশ। এটা দ্য এয়ার, ওয়াটার অ্যান্ড ল্যান্ড অন আর্থ হুইচ ইজ এফেক্টেড বাই ম্যানস অ্যাক্টিভিটিস। এখানে পরিবেশ যেগুলো, মানে এটা মানে বাতাস, পানি এবং ভূমির সমন্বয়কে বোঝায়। কার সমন্বয়কে বোঝায়? দ্য এয়ার, ওয়াটার আর হচ্ছে ল্যান্ড, এই তিনটা ভূমির সমন্বয়কে বোঝায়। এই তিনটা ভূমির সমন্বয়কে একত্রে কী বলা হয়? আমরা এনভায়রনমেন্ট বলতে পারি। এবং এই তিনটা মূলত কী হয়? মানুষের কর্মকাণ্ড দ্বারা কি আক্রান্ত হতে পারে, অ্যাটমসফিয়ার মানে পরিবেশ, সারাউন্ডিং মানে পরিবেশ আমাদের চারপাশের জায়গাকে বোঝায় সারাউন্ডিং। আর সারাউন্ডিং অ্যাবসেন্স মানে চারপাশে যদি ফাঁকা থাকে, হ্যাঁ, চারপাশে ফাঁকা থাকলে সেক্ষেত্রে এটা পরিবেশ বলা যাবে না। মানে কি থাকবে না? পানি থাকবে না, বাতাস থাকবে না এবং ভূমিও থাকবে না। হ্যাঁ, এই যে এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা, নলেজ বা স্কিলকে বোঝায়। এক্সপিরিয়েন্স মানে নলেজ অথবা স্কিলকে বোঝায়, যেটা কেউ গেইন করেছে কোনো কাজ করার মাধ্যমে অথবা কাজ করার প্রক্রিয়ার মাধ্যমে মূলত যেটি অর্জন হয় সেটি অভিজ্ঞতা। এখানে নলেজ, স্কিল আর তার সাথে আমরা আরেকটা পেলাম, সেটা হচ্ছে উইজডম মানে হচ্ছে বিজ্ঞতা। হ্যাঁ, বিজ্ঞতা। ইগনোরেন্স আর ইনএক্সপিরিয়েন্স হচ্ছে সেটার বিপরীত বোঝায়। অজ্ঞতা মানে যেটা জানেন, এক্সপিরিয়েন্স মানে জানা, আর হচ্ছে ইগনোরেন্স মানে হচ্ছে না জানা। জেনারেশন শব্দের অর্থ হচ্ছে প্রজন্ম। অল পিপল অফ অ্যাবাউট দ্য সেম এজ, মানে একই বয়সের মানুষদের সমষ্টিকেই বলা হয় জেনারেশন। আর এই যেখানে ডিসেন্ডেন্টস হচ্ছে একই জেনারেশন বোঝায়, সেম প্রজন্মের, একই প্রজন্মের। যেমন আমরা জেনজি শব্দের সাথে খুব বেশি জনপ্রিয় না, জেনজি 1997 থেকে শুরু করে 2008 সাল পর্যন্ত সবাইকেই কি বলা হয়? জেনজি বলা হয়, তাই না? একই প্রজন্মের। কিন্তু অ্যানচেস্টর মানে পূর্বসূরি, আগের 1997 আগের যারা, তারা আমাদের অ্যানচেস্টর। বা তারও আগে যারা আছে তাদের অ্যানচেস্টর, মানে এরা সবাই আমাদের অ্যানচেস্টর। আমাদের সমসাময়িক বলতে 2007 থেকে, মানে 1997 থেকে 2008 পর্যন্ত এই সময়কে একসাথে কি বলা হয়? জেনজি বলা হচ্ছে। এবং এই সময়ের মধ্যে যারা আছে তারা আমাদের জেনারেশনের ছেলে মেয়ে, তাই তো? আচ্ছা,
গভর্নমেন্ট, গভর্নমেন্ট বলতে কি বোঝায়? সরকারকে বোঝায়। দ্য গ্রুপ অফ পিপল, মানুষের সমষ্টিকে বোঝাচ্ছে। গভর্নমেন্ট বলতে সমষ্টিকে বোঝাচ্ছে। হু গভর্ন আ কান্ট্রি অর স্টেট, যে একটি রাষ্ট্রকে বা একটি রাজ্যকে শাসন করে, হ্যাঁ, দিক নির্দেশনা দেয়। এটাকে মূলত অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসক বলা যায়। কিন্তু এখানে এটার বিপরীত হচ্ছে, যখন আমরা এটার বিপরীত খুঁজতে যাব, এটা হচ্ছে এখানে কিন্তু অবশ্যই শৃঙ্খলা থাকবে, অ্যাডমিনিস্ট্রেশনের শৃঙ্খলা থাকবে। আর অ্যানার্কি শব্দের অর্থ হচ্ছে নৈরাজ্য, যেখানে শৃঙ্খলা থাকবে না। তাহলে এখানে গভর্নমেন্টের বিপরীত হচ্ছে অ্যানার্কি। যেখানে গভর্নমেন্ট নাই সেখানে অ্যানার্কি রয়েছে, আর যেখানে অ্যানার্কি নাই সেখানে কি রয়েছে? অবশ্যই গভর্নমেন্ট রয়েছে। হাইলাইট মানে হচ্ছে গুরুত্ব আরোপ করা, তুলে ধরা। টু অ্যাট্রাক্ট অ্যাটেনশন, আকর্ষণ করা। এমফেসাইজ, জোর প্রদান করা। সামথিং ইম্পর্টেন্ট, কোনো কিছুকে গুরুত্বপূর্ণ হিসেবে জোর প্রদান করা। এখানে আমরা শুধুমাত্র এমফেসাইজকে বলছি। গিভ ইম্পর্টেন্স দেওয়া যায়, গিভ ইম্পর্টেন্স, হ্যাঁ, বা হচ্ছে হ্যাঁ ইগনোর হচ্ছে, ইগনোর আমরা এর আগেও পেয়েছি, কিন্তু ইগনোর এখানে ভার্ব হিসেবে বসছে, এখানে ইগনোরটা নাউন হিসেবে বসছিল, ইগনোরেন্স হয়ে গেছে। আচ্ছা, ইম্প্যাক্ট শব্দের অর্থ হচ্ছে প্রভাব। এখানে ইফেক্ট বা ইনফ্লুয়েন্সকে বোঝানো হচ্ছে কোনো কিছুর প্রভাব। হ্যাজ নো সামওয়ান অর সামথিং, সেটা হ্যাজ নো সামওয়ান অর সামথিং, এক কথায় কোনো কিছুর উপর প্রভাব ফেলা। ইফেক্ট করা, ইনফ্লুয়েন্স করা, তাই না? আর আনইম্পর্টেন্ট, ইনসিগনিফিকেন্স। এখানে হচ্ছে তোমার যেহেতু নাউন, এখানে সিগনিফিকেন্স হিসেবেও কিন্তু ব্যবহার করা যায়। সিগনিফিকেন্স, এটা কিন্তু গুরুত্ব হিসেবে বসতে পারে। প্রভাব, সিগনিফিকেন্স মানে হচ্ছে প্রভাব। দেখো কি বলেছে, ইনক্লুড মানে যুক্ত থাকা, অন্তর্ভুক্ত করা। টু মেক সামওয়ান অর সামথিং পার্ট অফ এ লার্জ গ্রুপ, একটি বড় একটি দলের অংশ হিসেবে যুক্ত করাকে ইনক্লুড বলে। ইনক্লুডিং আছে এই ইনক্লুড থেকে। কন্টেইন মানে যুক্ত থাকা, ধারণ করা। এক্সক্লুড মানে হচ্ছে বাদ দেওয়া, হ্যাঁ, এক্সক্লুড। তারপরে হচ্ছে ন্যাচারাল মানে হচ্ছে প্রাকৃতিক। ন্যাচারাল শব্দের অর্থ হচ্ছে প্রাকৃতিক। ওকে, এখান থেকে আমরা কী কী পাই? এক্সিস্টিং ইন নেচার, নট কস্ট মেড অর কন্ট্রোল বাই পিপল। এক্সিস্টিং ইন নেচার, প্রকৃতিতে থাকা, প্রকৃতিতে, নট নেচার নট কস্ট মেড অর কন্ট্রোল বাই পিপল, মানে এক কথায় প্রকৃতিতে থাকা, কিন্তু যেটা মানুষের মাধ্যমে কি হয় না, কোনোভাবেই তৈরি হয় না, মানুষের মাধ্যমে ঘটে না, বা মানুষের মাধ্যমে কন্ট্রোল করা যায় না। এটা হচ্ছে ইনহেরেন্ট, প্রাকৃতিক। ইনহেরেন্ট মানে কি? সহজাত, জন্ম থেকে যেটা পাওয়া হয়। এখানে ইনহেরেন্ট আছে, ইনহেরেন্ট বা ইনবোর্ন আছে, জন্ম থেকে যেটা পাওয়া। ন্যাচারাল হচ্ছে, আমরা ন্যাচারাল তো দেখেছি, এখানে ন্যাচারাল সিনোনিম তো ন্যাচারালি হবে। আর আনন্যাচারাল মানে কি? যেটা প্রাকৃতিক নয়। আনন্যাচারাল শব্দের অর্থ যেটা কি নয়, কোনোভাবেই প্রাকৃতিক নয়, কৃত্রিম যেটাকে বলি। অপরচুনিটিস মানে হচ্ছে সুযোগ সুবিধা। চান্সেস টু ডু সামথিং অর অকেশনস হোয়েন ইট ইজ ইজি ফর ওয়ান টু ডু সামথিং, মানে এখানে সুযোগ সুবিধা, অপরচুনিটিস কোনো কিছু করার সুযোগ সুবিধা বোঝায়। চান্স হচ্ছে চান্সই বলা হয়। অ্যাডভান্টেজেস বলা যায়, অ্যাডভান্টেজেস, TAGES, অ্যাডভান্টেজেস মানে হচ্ছে সুযোগ সুবিধা, হ্যাঁ। অ্যাডভান্টেজেস শব্দের অর্থ হচ্ছে সুযোগ সুবিধা, আর এটার বিপরীত হচ্ছে ডিসঅ্যাডভান্টেজেস। কী হবে? ডিসঅ্যাডভান্টেজেস। ব্যারিয়ার্স বা বাধা, ব্যারিয়ার শব্দের অর্থ হচ্ছে বাধা। ব্যারিয়ার শব্দের অর্থ কি আমরা কি জানি? ব্যারিয়ার শব্দের অর্থ হচ্ছে বাধা। এছাড়া আমরা দেখতে পারি অবস্টেকল শব্দের অর্থ হচ্ছে কি বোঝায়? বাধা বোঝায়। এটাকেও কিন্তু আমরা মনে রাখতে পারি। অবস্টেকল, ডিসঅ্যাডভান্টেজেস, ব্যারিয়ার্স, খুব ইম্পর্ট্যান্ট এটা। আর অর্গানাইজেশন মানে হচ্ছে সংস্থা। এখানে কিছু গ্রুপ, মানে সেটা ক্লাব থাকতে পারে, বিজনেস থাকতে পারে, তাদের একটা গ্রুপকে বোঝায় যারা মূলত একটা কাজ করে, যারা ফর্ম ফর ওয়ান টু ডু সামথিং, মানে যেটা কোনো একটি কাজ করার জন্য তৈরি করা হয়, এটা হচ্ছে সংস্থা বোঝানো হয়। এখানে কি বুঝবে? ইনস্টিটিউট বা কোম্পানি। এই যেখানে মনে রাখবা কোম্পানি দ্বারা অর্গানাইজেশনকেই বোঝায়, একটা সংস্থাকে বোঝায়। আর ডিসঅর্গানাইজেশন মানে হচ্ছে কি? কোনো সংস্থা না, মানে একসাথে না, আলাদা আলাদা। পাস্ট টাইমস মানে হচ্ছে অবসর, বিনোদন। সামথিং দ্যাট ইউ এনজয় ডুইং হোয়েন ইউ আর নট ওয়ার্কিং, মানে তুমি যখন কোনো কাজ না করো, তখন কোনো কাজ করছো না, ফ্রি আছো। যেমন আমি ক্লাস নিচ্ছি, এখন ক্লাস শেষ হলে আমি হয়তো বসে বসে যেটা করব, তাহলে অবসর সময় কাটানোর জন্য আমি যেটা করি, বা লেজার পার করার জন্য, লেজার সময় হচ্ছে আমি যে কাজটা করি, কোনো কাজ করি না, বরং নিজেকে আনন্দ দেওয়ার জন্য যা করি সেটাই হবে আমার পাস্ট টাইম। পাস্ট টাইম বানানো খেয়াল রাখবে, পাস্টের জন্য PAST, পাস্ট, একটা টি পাস্টের জন্য দিয়ে দিলে টাইম বানানোর জন্য আলাদা টি হবে না, মানে একটা টি শুধু থাকবে। আর অ্যামিউজমেন্ট মানে হচ্ছে বিনোদন। হবি মানে শখ। প্রফেশন বা ওয়ার্ক হচ্ছে আমাদের সিরিয়াসলি আমরা জীবিকা নির্বাহের জন্য যেটা করি, যে কাজটা, আর যে কাজটা আমরা জীবিকার জন্য নয়, নিজেকে আনন্দ দেওয়ার জন্য করি, সেটাই হয়ে যাবে হচ্ছে অ্যামিউজমেন্ট, হবি বা পাস্ট টাইম। এটাতে আমরা লাভ, মানে এক কথা আর্থিকভাবে লাভ খুঁজবো না। আচ্ছা, তারপরে দেখো প্রোটেকশন মানে রক্ষা। প্রোটেকশন শব্দের অর্থ রক্ষা। হোয়েন সামওয়ান অর সামথিং ইজ প্রোটেক্টেড, যখন কোনো কিছু কী করা হয়? প্রোটেক্টেড বা হচ্ছে রক্ষা করা হয়। যখন সামওয়ান অর সামথিং ইজ
প্রোটেক্টেড। যখন কোনো কিছু রক্ষা করা হয় সেটাই হচ্ছে সেফটি বা ডিফেন্স বা গার্ড। সেফটি বা ডিফেন্স অথবা গার্ড এটাই হচ্ছে রক্ষা। আর ডেঞ্জার অথবা হার্ম এটা হচ্ছে ক্ষতি, মানে কোনো কিছুকে রক্ষা করা, এখানে রক্ষা আর হচ্ছে ক্ষতি করা। একটা হচ্ছে ক্ষতি আর একটা হচ্ছে রক্ষা। যেখানে রক্ষা থাকবে সেখানে ক্ষতি থাকবে না, যেখানে ক্ষতি থাকবে সেখানে কখনোই রক্ষা বিষয়টা আসবে না। রয়্যাল মানে হচ্ছে রাজকীয়, হ্যাঁ রাজকীয়। রিলেটিং টু বিলঙ্গিং এ কিং অর কুইন, মানে রাজা অথবা রানীর সাথে সম্পর্কিত যে বিষয়টা সেটাই বলা হবে রয়্যাল। আমরা দেখেছি না ভিলেজের সাথে সম্পর্কিত রুরাল, তাই না, শহরের সাথে সম্পর্কিত হচ্ছে আরবান। ঠিক একইভাবে কিং অর কুইনের সাথে সম্পর্কিত বিষয়কে বলা হয়েছে রয়্যাল। ওকে, যেমন কিংলি রাজকীয়, আর সাধারণ হলে কমন অথবা অর্ডিনারি, এটা আমরা সবসময় ব্যবহার করি, কমন অথবা অর্ডিনারি। আমরা মনে রাখবো রাজা অথবা রানীর সাথে সম্পর্কিত হলে সেটাকে কিংলি। আবার বলতে পারে স্যার তাহলে কুইনলি হয় না, না কুইনলি হয় না। মূলত রাজকীয় বিষয়টা রাজার সাথেই বেশি যায়। সেটা হয়তো রানী শাসন করতে পারে কিন্তু রাজ্যসভাটা বিষয়টা আসলে রানীর সঙ্গেই বেশি যায়, রানীর সঙ্গে রাজার সঙ্গে বেশি যায়, রাজার সঙ্গেই বেশি যায়। আচ্ছা, সার্ভে, সার্ভে শব্দের অর্থ হচ্ছে জরিপ, হ্যাঁ বা সামগ্রিক আলোচনা। জরিপ মানে আমরা যে কোনো হিসাব নিকাশ করি সেটা সামগ্রিক আলোচনাকে বোঝায়। এটার দ্বারা স্ক্রুটিনি বলা হয়। স্ক্রুটিনি মানে সামগ্রিক আলোচনা বা হচ্ছে তোমার জরিপ বোঝায়। অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্টের ব্যবহারটা অনেক বেশি, মানে এক কথায় এখানে দুইটাই মুখস্থ করবো, স্ক্রুটিনি আর অ্যাসেসমেন্ট। ঠিক আছে, এটা দ্বারা বোঝায় অ্যাক্ট অফ মেজারিং ল্যান্ড, ভূমি পরিমাপ বোঝায়। কনসার্ন সামথিং, যেন সাধারণত কোনো কিছুকে বিবেচনা করা বোঝায়। নেগলেক্ট মানে অস্বীকার করা। ওভারলুক মানে হচ্ছে অস্বীকার করা। ওভারলুক মানে দেখেও না দেখা, দেখেও না দেখা। ঠিক আছে, ট্র্যাডিশনাল মানে হচ্ছে ঐতিহ্যবাহী। ট্র্যাডিশনাল শব্দের অর্থ ঐতিহ্যবাহী। ফলোয়িং আইডিয়াস অ্যান্ড মেথডস দ্যাট হ্যাভ এক্সিস্টেড ফর এ লং টাইম, হ্যাঁ ফলোয়িং আইডিয়াস অ্যান্ড মেথড সেই সকল পরিকল্পনাকে বোঝায় দ্যাট হ্যাভ এক্সিস্টেড ফর আ লং টাইম, দীর্ঘ সময়ের জন্য যেটি হয়ে আসছে সেটা। রাদার দ্যান ডুইং এনিথিং নিউ, মানে এক কথা এক নতুন বিষয় না, অনেক আগে থেকে হয়ে আসছে, ওল্ডকে বোঝায়, ওল্ড। তাহলে আমরা কনভেনশনাল বলবো, ওল্ড বলবো। কনভেনশনালের পাশাপাশি ওল্ড বলবো, ওল্ড বলতে পারি, যেটা অনেক আগে থেকে হয়ে আসছে, লং টাইম ধরে হয়ে আসছে, এটি কোনোভাবেই নতুন না। ঠিক আছে, আনকনভেনশনালের নিউ যুক্ত করতে পারি, ডিফারেন্ট যুক্ত করতে পারি। ডিফারেন্ট মানে একই জিনিস, সেম, সেম মানে একই। কনভেনশনাল মানে যেটা অনেক আগে থেকে ঐতিহ্যগতভাবে হয়ে আসছে। ওল্ড মানে পুরনো। এক কথায় একই কাজ অনেক দিন ধরে যদি হয়ে আসে তাহলে সেটা কনভেনশনাল অথবা ট্র্যাডিশনাল। আর যদি নতুন কিছু, ডিফারেন্ট কিছু, আলাদা কিছু যেটা রিসেন্ট সময় শুরু হয়েছে সেটা আনকনভেনশনাল, যেটি মূলত ট্র্যাডিশনালের বিপরীত। আর্গ, আর্গ বলা যাবে আর্জ, আর্জ এটার উচ্চারণ হবে আর্জ। আর্জ মানে সুপারিশ করা। আর্জ শব্দের অর্থ সুপারিশ করা। টু রেকমেন্ড সামওয়ান, কাউকে সুপারিশ করা, হ্যাঁ টু রেকমেন্ড সামওয়ান কাউকে সুপারিশ করা। রিকোয়েস্ট অর এন্ট্রিট, অনুরোধ করা, সুপারিশ করা। এখানে যে এন্ট্রিট করা, রিকোয়েস্ট করা দুইটাই হচ্ছে কিন্তু কার মধ্যে পড়বে, আর্জের মধ্যে পড়বে। ডিসকাউরেজ মানে উৎসাহিত, অনুৎসাহিত করা, অনুৎসাহিত। এখন তোমার জন্য যদি আমি সুপারিশ করি তার মানে আমি আর্জ করলাম, হ্যাঁ এটা মূলত আর্জি অর্থে অনেক সময় ব্যবহৃত হয়, বাংলায় আর্জি অর্থে ব্যবহৃত হয়। ঠিক আছে, আর ওয়েল বিইং মানে হচ্ছে কল্যাণ, মনে রাখবা ওয়েল বিইং শব্দের অর্থ হচ্ছে কল্যাণ। আ ফিলিং অফ বিইং কমফোর্টেবল, মানে কমফোর্টেবল মানে হচ্ছে আরামদায়ক, হেলদি স্বাস্থ্যবান এবং হ্যাপি সুখী হওয়ার একটা যে ফিলিং বা অনুভূতি, এটাই হচ্ছে কি কল্যাণ। আমরা ওয়েলফেয়ার দ্বারা কল্যাণ বুঝি, ওয়েলফেয়ার দ্বারা কল্যাণ বুঝি লস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, লস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস মানে ক্ষতি বোঝায়, ডিসঅ্যাডভান্টেজেস মানে অসুবিধা বোঝায়। তাহলে যেখানে কল্যাণ নাই সেখানে অবশ্যই অসুবিধা রয়েছে। ঠিক আছে, এখন আমরা এটা পড়ে দিই, দেখো এখান থেকে কী কী আসছে। এখানে আমরা দেখো ট্র্যাডিশনাল চাইল্ডহুড পাস টাইমস, ট্র্যাডিশনাল চাইল্ডহুড পাস টাইম মানে ঐতিহ্যগত ছোটোবেলার যে অবসর বিনোদন। অফ ক্লাইম্বিং ট্রিজ অর প্লেয়িং কঙ্কার্স আর ইন ডিক্লাইন, মানে ছোটোবেলার যে আমরা গাছে চড়া এবং কঙ্কার খেলা। কঙ্কার খেলা হয়তো তোমরা একটু গুগল থেকে সার্চ দিয়ে দেখে নিবে, হ্যাঁ কঙ্কার খেলার জিনিসটা অনেকটা ইয়ার মতো, বল দিয়ে খেলে ছোট ছোট বক্সের মধ্যে। যাই হোক, প্লেয়িং কঙ্কার্স আর ইন ডিক্লাইন, ইন ডিক্লাইন মানে কমছে, কমে গেছে, ইন ডিক্লাইন মানে বিলুপ্তির পথে, আর ইন ডিক্লাইন বিলুপ্তির পথে। অ্যাকর্ডিং টু এ সার্ভে, একটি সার্ভে অনুসারে, সার্ভে আমরা এখানে পেয়েছিলাম তাই না, স্ক্রুটিনি যেখানে পেলাম সার্ভে। বাই দ্য আরএসপিবি, আরএসপিবির সংক্ষিপ্ত পরিপূর্ণ রূপ হচ্ছে রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অফ বার্ড, মানে পাখি রক্ষার জন্য রাজকীয় যে সমাজ বা রাজকীয় যে কী বোঝায় এখানে, সোসাইটিকে বোঝায়।
সেই তাদের, এখানে আমরা বাংলায় বলতে পারবো না, এটা ইংলিশেই বলতে হবে, রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অফ বার্ডস। এই আরএসপিবির একটা সার্ভে থেকে এটা উঠে এসেছে। ইটস আ চ্যারিটেবল অর্গানাইজেশন, এটি হচ্ছে একটি চ্যারিটেবল দাতব্য একটি সংস্থা, রেজিস্টার যেটি বলতে নিবন্ধনভুক্ত ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস, ইংল্যান্ড এবং ওয়েলসের মধ্যে যেটি নিবন্ধনভুক্ত একটি সংস্থা। ওকে, দ্য সার্ভে শোজ দ্যাট, এই সমীক্ষা থেকে দেখা যায় পিপল আন্ডার 34, 34 বছরের নিচের যে মানুষেরা রয়েছেন, রিকল ফিভার মানে খুবই কম মনে করতে পারেন, সাচ চাইল্ডহুড এমন একটি সাচ চাইল্ডহুড আউটডোর এক্সপেরিয়েন্স, মানে বাইরে তাদের মানে ঘরের বাইরে তারা যে শৈশবটা কাটিয়েছেন সেই অভিজ্ঞতা তারা খুব কমই মনে করতে পারেন, কাদের তুলনায়, দেন পিপল ওভার 55, মানে 55 বছর বয়সী যারা আছেন তারা ঘরের বাইরে যে সময়টা কাটিয়েছেন এবং সেটা তারা যতটুকু কি করতে পারেন, স্মরণ করতে পারেন। 34 বছরের কম বয়সী ছেলেরা আসলে ততটুকু মানে তার চেয়ে অনেক কম স্মরণ করতে পারেন। এখানে বিষয়টা হচ্ছে তাদের স্মরণ, 34 বছর বাচ্চাদের আসলে বাচ্চা তো না, 34 বছর বয়সী মানুষদের তো আর কি নাই, এরা হচ্ছে তো এরা তো আর বাচ্চা না, প্লাস হচ্ছে এদের স্মরণ করতে না পারার কারণে এরা মেধাবী নয় এমন না, কারণ এদের বাইরে সময় কাটানোটা কম, এরা খুব বেশি সময় বাইরে কাটাননি। কিন্তু যারা 55 বছর বয়সের উপরে তারা অনেক বেশি সময় বাইরে কাটিয়েছেন, এটা কিন্তু বড় হওয়ার পরে না। এমন বলতে পারো স্যার 55 বছর বয়সে সে তো 55 বছর ধরেই বাইরে আছে, তা না, তাদের শৈশবটা বাসা ঘরের বাইরে যতটুকু কাটিয়েছেন সেটা বোঝাচ্ছে। তার মানে 55 বছরের বেশি যারা আছেন তারা ঘরের বাইরে যতটুকু মানে শৈশব কাটিয়েছেন, মূলত 34 বছরের নিচে যারা আছেন আমরা যারা, তারা আসলে খুব বেশি সময় আমরা আউটডোরে কাটাইনি আমাদের শৈশবটাকে, ঘরের মধ্যে ইনডোর গেমসে, কম্পিউটার গেমসে, এগুলোতে আমরা আবদ্ধ ছিলাম, যার কারণে আমাদের রিকল পাওয়ার বা ততটুকু স্মরণ শক্তি নাই, যেটা আমরা মূলত ছোটোবেলাকে নিয়ে স্মরণ করতে পারি। অ্যাকর্ডিং টু এ সার্ভে বাই আরএসপিবি, এই যে রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অফ বার্ডস, এই সংস্থা থেকে পিপল আর আস্কড, সবাইকে জিজ্ঞাসা করা হয়, হুইচ অফ দ্য 12 চাইল্ডহুড আউটডোর এক্সপিরিয়েন্স দে কুড রিমেম্বার, মানে এমন 12টি চাইল্ডহুড আউটডোর এক্সপিরিয়েন্স, মানে 12টি বিনোদনের কথা উল্লেখ করা হচ্ছে যে আপনি এমন 12টি বিনোদনের কথা বলেন যেটি আপনি শৈশবে করেছেন। দ্য অ্যান্সার ইনক্লুডেড, এই অ্যান্সারের মধ্যে ইনক্লুডেড মানে থাকা, অন্তর্ভুক্ত, এই অ্যান্সারগুলোর মধ্যে রয়েছে মেকিং ডেন্স, মেকিং ডেন্স মানে কি, লুকানোর জায়গা তৈরি করা, ঠিক আছে, ডেইজি চেঞ্জ, কাঁধে হাত দিয়ে যেটা করা হয় ডেইজি চেঞ্জ, হ্যাঁ, তারপরে হচ্ছে ক্লাইম্বিং ট্রিজ, এটা একটু গুগল থেকে দেখে নিবা, ক্লাইম্বিং ট্রিজ গাছে ওঠা, প্লেয়িং কঙ্কার খেলা, অ্যান্ড ফিডিং বার্ডস, এবং পাখিকে খাওয়ানো, টোটাল 5টা বিষয় এর মধ্যে আছে, টোটাল 12টার মধ্যেই 5টা আছে। 4 আউট অফ 5 বয়েজ, মানে প্রতি 5জন বাচ্চা ছেলেদের মধ্যে 4জনই কী করেছেন, ক্লাইম ট্রিজ, তারা গাছে উঠতো। কেন পাস্ট টেন্স, কারণ তাদের শৈশবের কথা বলা হচ্ছে, এই জন্য পাস্ট টেন্স। ক্লাইম ট্রিজ, তারা গাছে উঠতো, অ্যান্ড দ্য সেম নাম্বার অফ গার্লস মেড ডেইজি চেঞ্জ, এবং একই সংখ্যক মেয়েরা ডেইজি চেঞ্জ, মানে 5জনের মধ্যে 4জন ছেলে গাছে উঠতো, 5জনের মধ্যে 4জন ছেলে বা 4জন মেয়ে ডেইজি চেন বানাতো, মানে কাঁধে হাত দিয়ে আমরা যে সাপের মতো খেলা দেখি না, একজন যেদিকে যায় অন্যরা ঠিক সেই দিকে যায়, ঠিক সেই জায়গাতে গিয়ে বাঘ ঘুরে যায়, এটাই বোঝানো হয়। বাট দ্য সার্ভে শোজ দ্যাট, কিন্তু এই সার্ভে আমাদের কাছে প্রকাশ করে দ্য নাম্বারস ডিক্লাইন অ্যামং দ্য নিউয়ার জেনারেশন, কিন্তু এই সংখ্যাটা ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। তাহলে এইখানে দেখো এই উপরের যে 10জন ছেলে মেয়ের কথা, 10জনের মধ্যে মানে 5জন ছেলের মধ্যে 4জন গাছে উঠতো, 5জন মেয়ের মধ্যে 4জন কী করতো, তোমার কঙ্কার খেলতো, হ্যাঁ কঙ্কারের কথা দুঃখিত, এই তোমার এখানে ডেইজি চেন বানাতো। তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ওই জেনারেশন মানে 55-এর বেশি যারা আছেন তারা মূলত এই কাজটা করতেন, কিন্তু নতুন জেনারেশন মানে 34-এর নিচে যারা আছে এদের ক্ষেত্রে এই সংখ্যাটা খুব বেশি কমে গেছে নিউয়ার জেনারেশনের মধ্যে। সাম 50% মোর অফ দোজ এজড ওভার 55 হ্যাড দিস আউটডোর এক্সপিরিয়েন্স ইন দেয়ার চাইল্ডহুড কম্পেয়ার্ড উইথ দোজ বিটুইন 15 to 34 ইয়ার্স ওল্ড, মানে এই সংখ্যাটা 55 বছর বয়সের ক্ষেত্রে পার্সেন্টেজে যত আসে, ঠিক আছে, এবং এক কথায় হচ্ছে 15 থেকে 34 বছরের বাচ্চাদের এখন বর্তমান বয়স 15 থেকে 34, তাদের শৈশবে তারা বাইরে যেভাবে সময় কাটিয়েছেন বা তারা যেভাবে এই যে এই খেলাগুলো খেলেছেন, হ্যাঁ, আর 55 বছরের যারা আছে তারা যেভাবে খেলেছেন, এদের পার্থক্যটা মানে এক কথায় বলতে গেলে ছোটদের তুলনায় বা 34-এর নিচের যারা আছে তাদের তুলনায় 55-এর উপরে যারা আছে তারা 15% বেশি, ঠিক আছে। মানে যদি দেখা যায় 40 জন হচ্ছে 15 থেকে 30, 34-এর মধ্যে 15 জন হয়তো বাইরের এই সময়গুলোকে এক্সপ্লেইন করেছেন যে বাইরে আমরা এত সুন্দর ভালো সময় কাটিয়েছি, দেখা গেছে 55-এর বেশি যারা আছে তারা 40-এর সাথে 15% বেশি, মানে কাদের চেয়ে 34 বছর বয়সীদের চেয়ে 15% বেশি আরও বাইরে সময় কাটিয়েছেন, মানে সময় 15% বেশি কাটিয়েছেন তা না, এই লোকদের সংখ্যা হচ্ছে ছোটদের তুলনায় 15% বেশি, মানে এরা যদি 5 জন হয় ওনারা 20 জন, এরা যদি 25 জন হয় ওনারা 40 জন, এরকম আর কি। তারপরে দেখো সাম 92% অফ দ্য পাবলিক অ্যাগ্রিড, মানে 92% লোকই কী করেন
অ্যাগ্রিড বা হচ্ছে স্বীকার করেন দ্যাট যে এক্সপিরিয়েন্স অফ নেচার মানে প্রকৃতির সাথে থেকে যে অভিজ্ঞতা ওয়ার স্টিল ইম্পর্টেন্ট টু চিলড্রেন, এগুলো বাচ্চাদের জন্য কী ছিল, খুবই গুরুত্বপূর্ণ ছিল। অ্যান্ড 82 অ্যাগ্রিড এবং 82% মানুষ কী করেন, স্বীকার করেন যে স্কুল শুড প্লে এ রোল ইন প্রোভাইডিং দেম টু অল চিলড্রেন, সকল বাচ্চাদের এই বাইরের সাথে মানে প্রকৃতির সাথে খেলার সুযোগটা দেওয়া উচিত। 92% মনে করেন যে এটা ইম্পর্টেন্ট, বাচ্চাদেরকে এই প্রকৃতির সাথে মিশানোটা ইম্পর্টেন্ট, সেখান থেকে অভিজ্ঞতা দেওয়াটা ইম্পর্টেন্ট। এবং এই 100%-এর মধ্যে আবার 82% মনে করেন যে প্রত্যেকটা স্কুলের কর্তৃপক্ষের উচিত যে এগুলো বাচ্চাদেরকে সরবরাহ করা। এরপরে দ্য সার্ভে হ্যাজ হাইলাইটেড, সার্ভে মূলত তুলে ধরে দ্য পজিটিভ ইম্প্যাক্ট অফ কন্ট্যাক্ট উইথ নেচার, মানে প্রকৃতির সাথে মেশার যে একটা ভালো ফলাফল বা ইতিবাচক ফলাফল, ইতিবাচক মানে পজিটিভ যেটা হচ্ছে ভালো, এই ভালো ফলাফলটা মূলত কী করে তুলে ধরেছে অন এ চাইল্ডস এডুকেশন, সেটা শিক্ষার বাচ্চাদের শিক্ষার মাধ্যমে বা শিক্ষার সঙ্গে জড়িত। এই পজিটিভ দিকগুলো কিসে কিসে দেখিয়েছে, কোন ক্ষেত্রে, বাচ্চাদের শিক্ষার ক্ষেত্রে পজিটিভ দিক রয়েছে, হেলথের ক্ষেত্রে পজিটিভ দিক রয়েছে, তাই না? একটা ভালো প্রভাব ফেলে, কিসের প্রভাব ফেলে, তাদের এডুকেশনের প্রভাব ফেলে, স্বাস্থ্যের প্রভাব ফেলে, ওয়েলবিং কল্যাণের ক্ষেত্রে হ্যাঁ প্রভাব ফেলে, অ্যান্ড সোশ্যাল স্কিল এবং সামাজিক দক্ষতাগুলোতে প্রভাব ফেলে। তাহলে এই 4টা ক্ষেত্রে মূলত প্রভাব ফেলছে। কে প্রভাব ফেলছে? এই যে তোমার প্রকৃতির সাথে, এই যে প্রকৃতির সাথে কন্ট্যাক্ট রাখা, যারা প্রকৃতির সাথে বেশি কন্ট্যাক্ট রাখে তাদের এই 4টা ক্ষেত্র খুব বেশি ভালো হয়। অ্যাট দ্য সেম টাইম দেয়ার হ্যাজ বিন আ ডিক্লাইন ইন দিস অপরচুনিটিস উইথ নেগেটিভ কনসিকুয়েন্সেস ফর দ্য চিলড্রেন, ফ্যামিলিজ অ্যান্ড সোসাইটি, a condition now known as nature deficit disorder। মানে এক কথায় বলতে গেলে যে আমাদের এখানে দেয়ার হ্যাজ বিন আ ডিক্লাইন, এখানে কি বলেছে, একই সাথে ছেলে মেয়ে, পরিবার ও সমাজের জন্য নেতিবাচক ফলাফল সহ এসব সুবিধাসমূহ হ্রাস পেয়েছে। মানে এক কথায় যে এইগুলা করার সাথে সাথে যারা এগুলোতে বেশি যুক্ত ছিল তাদের সমাজে নেতিবাচক প্রভাব কমে আসছে। তাদের সমাজে নেতিবাচক প্রভাব মানে হচ্ছে তাদের লাইফে যত যে এডুকেশন, হেলথ, ওয়েলবিং, সোশ্যাল স্কিল, এগুলোতে যে নেগেটিভ প্রভাবটা ছিল, যখনই তাদের তো এটার যে সবসময় তাদের সাথে যা ঘটতো, মানে যখন তারা এই প্রকৃতির সাথে মিশতো না ওই সময় যা ঘটতো, এবং প্রকৃতির সাথে মেশার পরে তাদের এই 4টা ক্ষেত্রে তাদের কি আসছে, পরিবর্তন আসছে। তার মানে কি, তাদের লাইফের নেগেটিভ যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো ধীরে ধীরে কমে আসছে, এটাই বুঝিয়েছে। তারপরে কি বলেছে দেখো, মাইক ক্লার্ক একজন মানুষ, চিফ এক্সিকিউটিভ বলতে আমরা সিইও বলি, হ্যাঁ, চিফ এক্সিকিউটিভ অফ দ্য আরএসপিবি, রয়্যাল সোসাইটি ফর প্রোটেকশন অফ বার্ডস, উইল মিট পার্লামেন্ট মেম্বার্স, সংসদ সদস্যদের সঙ্গে কি করবেন, দেখা করবেন, টু আর্জ দ্য গভর্নমেন্ট, সরকারকে অনুরোধ করতে, টু জয়েন আদার অর্গানাইজেশন, যাতে অন্যান্য সংস্থাগুলো এখানে যোগদান করে, ইন প্রোভাইডিং চিলড্রেন, যাতে বাচ্চাদের কি করা হয়, প্রোভাইড করা হয় বা দেওয়া হয়। মনে রাখবে প্রোভাইডের সাথে উইথ বসে সবসময়, দেওয়া হয়, কি দেওয়া হয়, ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স। ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স শব্দের অর্থ কি, মানে এক কথা প্রকৃতির সাথে মিশে একদম হাতে নাতে, আমরা বলি না হাতে হাতে এক্সপিরিয়েন্স নেওয়া, সেই এক্সপিরিয়েন্সটা দেওয়ার চেষ্টা করবেন অফ দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট, সেটা কোথায়, প্রাকৃতিক পরিবেশে। মানে অন্যান্য সংস্থাও, এই যে আরএসপিবি ছাড়াও অন্যান্য সংস্থাকে যাতে বলা হয় যে সরকারের মাধ্যমে যাতে বলা হয় বা সরকার যাতে বলে দেয় যে তারাও যেন কি করে, বাচ্চাদের একদম হাতে হাতে অভিজ্ঞতা দেওয়ার জন্য বা পরিবেশের সাথে একদম মিশে কাজ করার মাধ্যমে যাতে হাতে হাতে অভিজ্ঞতা দেওয়া হয়। ঠিক আছে, এই যে হাতে হাতে অভিজ্ঞতা দেওয়া হবে বা দেওয়ার জন্য, এই যে প্রত্যক্ষ অভিজ্ঞতা দেওয়ার জন্য সুপারিশ করবেন, এবং এটার জন্য যাতে কি করে গভর্নমেন্ট অন্যান্য সংস্থাকে যেন বলে যে তারাও যেন এখানে হেল্প করে বা বাচ্চাদের এই সুযোগ সুবিধাটা দেয়। এবং এটার জন্য তিনি পার্লামেন্টের মেম্বারদের সাথে দেখা করার উদ্দেশ্য হচ্ছে তারা যাতে গভর্নমেন্টে কী করে, গভর্নমেন্টকে রিকোয়েস্ট করে। আর এটার জন্যই মাইক ক্লার্ক সকল কাদের সাথে, মেম্বার, হ্যাঁ, সংসদ সদস্যদের সঙ্গে দেখা করবেন। তারপরে তিনি কিছু কথা বলেছেন, উই বিলিভ দিস গাইডেন্স, এই যে দেখো ইনভার্টেড কমা বলতে কেউ একজন বলেছেন, উই বিলিভ দিস গাইডেন্স, আমরা গাইডেন্স শুড ইনক্লুড দ্য, মানে এখানে বলতে গাইডেন্স বলতে কি বোঝায়, এখানে গাইডেন্স বলতে বোঝানো হচ্ছে নির্দেশনা। উই বিলিভ দিস গাইডেন্স, আমরা এই নির্দেশনায় বিশ্বাস করি যে দিস গাইডেন্স শুড ইনক্লুড, এর মধ্যে থাকা উচিত, দ্য মেনি পজিটিভ ইম্প্যাক্ট অফ টু চিলড্রেন, বাচ্চাদের জন্য ভালো একটা প্রভাব থাকা উচিত, অফ হ্যাভিং কন্ট্যাক্ট উইথ নেচার, যাতে তারা প্রকৃতির সাথে মিশে যায়, প্রকৃতির সাথে তাদের সম্পর্ক ভালো হয়, অ্যান্ড লার্নিং আউটসাইড দ্য ক্লাসরুম, এবং তারা যেন ক্লাসরুমের বাইরেও শিখতে পারে, এইটা মূলত আমাদের সুপারিশ থাকবে, এটাই বলছে। আচ্ছা, আমরা বাংলা পড়ে নিচ্ছি।
শর্টকাট বুঝিয়ে দিয়েছি, এটা তোমরা আবার তোমাদের বই দেখে পড়ে নিবে। আমরা এখন অ্যান্সারে চলে আসি। আমরা যখন অ্যান্সার পড়বো এখান থেকে, আমাদের এই অ্যান্সার থেকে যখন পড়বো তখন আমাদেরকে অবশ্যই প্রশ্ন এবং প্রশ্নের অ্যান্সার অবশ্যই কাছে রাখতে হবে। প্রশ্ন এবং প্রশ্নের অ্যান্সার কাছে রেখে অবশ্যই দেন আমরা তোমরা পড়া শুরু করবা। দেখো আমরা এখানে যদি একটু পড়া শুরু করি, কী কী আসে। হোয়াট টাইপ অফ ইম্প্যাক্ট ডাজ হ্যাভিং কন্ট্যাক্ট উইথ নেচার লিভ অন চিলড্রেন্স মাইন্ড। এক কথায় বলতে গেলে দেখো, হোয়াট টাইপ অফ ইম্প্যাক্ট ডাজ হ্যাভিং কন্ট্যাক্ট উইথ, কী মানে বিষয়টা ঘটে থাকে যখন নেচার উইথ নেচার প্রকৃতির সাথে মিশলে শিক্ষার্থী বা হচ্ছে বাচ্চাদের মনে, দুঃখিত, বাচ্চাদের মনে কি কি ইম্প্যাক্ট পড়ে, কেমন ক্ষতিকর ইম্প্যাক্ট পড়ে না। ড্রাস্টিক মানে করা, মনে রাখবো ড্রাস্টিক শব্দের অর্থ করা। অনেক ড্রাস্টিক টিচার থাকে না, হ্যাঁ, কড়া শিক্ষক। তারপর হচ্ছে নেগেটিভ মানে নেতিবাচক, মানে বাজে প্রভাব। আর এখানে হচ্ছে পজিটিভ মানে হ্যাঁ বোধক বা ভালো প্রভাব। তাহলে অবশ্যই প্রকৃতির সাথে মিশলে ভালো প্রভাব পড়ে, যার প্রমাণ হচ্ছে যে 55 বছর বয়সী যারা আছেন বা তার উপরে যারা, তাদের জীবনে কিন্তু অনেক বেশি কি ভালো অভিজ্ঞতা রয়েছে, তাই না। হোয়াট ডাজ দ্য টেক্সট ফোকাস ওয়াস, মানে এই পাঠ্যাংশে মূলত কিসের উপরে ফোকাস করা হয়েছে, পাঠ্যাংশে মূলত কিসের উপরে ফোকাস করা হয়েছে। এখানে চিলড্রেন্স হ্যাভিং কন্ট্যাক্ট উইথ টেকনোলজি, তাদেরকে টেকনোলজির সাথে কি মিশে যাওয়ার গুরুত্ব দেওয়া হয়েছে। তারপরে প্লেয়িং কান্ট্রি গেম, দেশের যে সকল খেলা আছে সেগুলোতে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। সোশ্যাল স্কিল, সামাজিক কিসে দক্ষতা শেখার কথা বলা হয়েছে। আর হ্যাভিং কন্ট্যাক্ট উইথ নেচার, নেচারের সাথে কথা বলা হয়েছে, এইটার কথা বলা হয়েছে। কিন্তু সোশ্যাল স্কিলটা এমনিতেই বেড়ে যায় যদি আমরা প্রকৃতির সাথে মিশি। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, বাচ্চাদেরকে প্রকৃতির সাথে মেশাতে হবে। এই জন্য আমরা 2 নম্বরটাকে এখানে কারেক্ট অ্যান্সার দাগাবো। আমরা যদি 3 নম্বরে যাই, দেখো 3 নম্বরে কী বলছে, কনভেনশনাল। কনভেনশনাল শব্দের অর্থ কী, কনভেনশনাল শব্দের অর্থ কি, আমরা যেটাকে ট্র্যাডিশনাল বললাম, তাই না। ট্র্যাডিশনাল, পাস্ট টাইম অ্যাক্টিভিটিস আর অন দ্য, মানে ঐতিহ্যগত, ওল্ড পুরনো, হ্যাঁ, এবং সেম বোঝায়, তাই না। সেম, ওল্ড আর হচ্ছে কনভেনশনাল। ট্র্যাডিশনাল, চারটা একই জিনিস। এই কনভেনশনাল অ্যাক্টিভিটিস আর অন দ্য, এটি কিসের পথে, এটি কি বেড়ে যাওয়ার পথে না, এটি কি উন্নতির পথে না, ইনশ্যান্টমেন্ট এটি কি বৃদ্ধির পথে না, এটা কি ওয়েন, এটি হারিয়ে যাওয়ার পথে। ওয়েন মানে হচ্ছে হারিয়ে যাওয়া। আর ইন অন দ্য লস যদি হয় তাও কিন্তু হবে, এটাও কিন্তু অ্যান্সার হবে, হ্যাঁ, হারিয়ে যাওয়ার পথে। তারপরে ড্যাশ হ্যাভ মোর আউটডোর এক্সপিরিয়েন্স, কাদের অভিজ্ঞতা বেশি রয়েছে এখানে, চিলড্রেনদের অভিজ্ঞতা বেশি না, কিসের, এই যে বাইরে খেলার অভিজ্ঞতা। অ্যাডোলসেন্স মানে হচ্ছে বয়সন্ধিকালে যারা আছে এদেরও না। তারপরে হচ্ছে ইয়াং পিপল, কম বয়সী লোকজন, এদেরও না। আসলে অ্যান্সার হবে এইজড পিপল, 55 বছর যাদের হয়ে গেছে, 55 প্লাস, এই আমরা প্যাসেজ অনুসারে, তাহলে 55 বেশি যাদের বয়স, তাদের অভিজ্ঞতাই তো সবচেয়ে বেশি, তাই না। এই জন্য আমরা এখানে কি করব, মূলত তাদেরকেই হাইলাইট করব। আমাদের অ্যান্সার হবে হচ্ছে এটা। আমরা যদি ই নম্বর একটু দেখি, সার্ভে, ই নম্বর হচ্ছে সার্ভে। তাহলে এখানে সার্ভে ইন দ্য সেকেন্ড লাইন কুড বি রিপ্লেসড বাই, হ্যাঁ, সার্ভে হচ্ছে সেকেন্ড লাইনে যে সার্ভে, এটা রিপ্লেসড বাই মানেই বলতে হবে, বুঝতে হবে আমরা অবশ্যই সিনোনিম চাচ্ছি আমাদের কাছে। ওইটাকে সরিয়ে অন্য কাকে বসালে মানে রেজাল্টের পরিবর্তন হবে না বা অর্থের পরিবর্তন হবে না, তার মানে সিনোনিম। তাহলে সার্ভের দ্বারা আমরা কি বসাতে পারি, ফান্ড তো বসানো যাবেই না, আমরা সামারি বসাতে পারবো না, স্টাডি দিতে পারি, স্টাডি, স্ক্রুটিনি, তাই না। মানে আমাদের জরিপটা কি, আমাদের ইয়াটা কি ছিল, সার্ভেটা কি ছিল, আমরা হচ্ছে রেজাল্ট বা ফলাফল এখানে আসছে, তাই না। আমরা কোনটাকে ব্যবহার করতে পারি, স্টাডি শব্দের অর্থ শুধু পড়াশোনা না, স্টাডি শব্দের অর্থ জরিপও বোঝায়। এই জন্য আমাদের সার্ভে কথা জরিপ বোঝায়, এখানে স্টাডি দ্বারাও জরিপ বুঝাবে। অ্যান্সার আমাদের ওইটা। ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স বলতে কি বোঝায়, ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স বলতে বাস্তব অভিজ্ঞতাকে বোঝায়। তাৎক্ষণিক অভিজ্ঞতা বলতে মানে হুট করে যেটা অভিজ্ঞতা, ওটা তো আমরা প্রতিদিনই পাই, তাই না। হুট করে অভিজ্ঞতা, হুট করে একজন রেগে যাচ্ছে, বাজে কথা শোনাচ্ছে। প্রম্পট মানে হচ্ছে চটপটে বা দ্রুত শিক্ষা বোঝায়। আর বিটার এক্সপিরিয়েন্স মানে বাজে অভিজ্ঞতা। তাহলে এখানে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স মানে হাতে হাতে কাজ করা, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বোঝায়। হোয়াট ডাজ মাইক ক্লার্ক, চিফ এক্সিকিউটিভ অফ দ্য আরএসপিবি, পুট এমফাসাইজ অন, তিনি মূলত কিসে গুরুত্ব দিয়েছেন, লার্নিং আউটসাইড দ্য ক্লাসরুম, তিনি এই ক্লাসরুমের বাইরে শেখার কথা বলেছেন। অবশ্যই আউটসাইড, ক্লাসরুমে তো আমরা সবসময় শিখবো, তাই না। তাহলে দিনের মধ্যে 6 ঘন্টা যদি ক্লাসে থাকি, বাকি 18 ঘন্টা আমাদের কাজে আসবে না। এই জন্য তিনি বলেছেন শুধু ক্লাসরুমে শিখলেই হবে না, ক্লাসরুমের বাইরেও আমাদের শেখার প্রয়োজন রয়েছে। আমরা সেট 2-তে যাবো। দেয়ার হ্যাজ বিন এ ড্যাশ চেঞ্জ ইন ফর্ম অফ পাস্ট টাইম অ্যাক্টিভিটিস, কেমন আসলে পরিবর্তনটা কেমন পরিবর্তন আসছে, আমরা যদি একটু দেখি যে আমাদের পরিবর্তনের জায়গাটা হচ্ছে মিগের মানে হচ্ছে ক্ষীণ, মানে খুবই সামান্য, ফিউ, একদমই সামান্য, এটা হবে না। নেগলিজিবল মানে আমরা তুচ্ছ, মানে ওটা না ধরলেও চলবে। আসলে কি ধরা যাবে না, যে পরিবর্তনটা হয়েছে এটা তো আমাদের চোখে ধরা পড়েছে, এই জন্য এটা কী হবে, নেগলিজিবল হবে না।
সাবল মানে সূক্ষ্ম পরিবর্তন আসছে। সূক্ষ্ম পরিবর্তন মানে কি, আগেরটা আর নাই, একদম পরিবর্তন হয়ে গেছে, মানে একদমই নাই। এখনকার বাচ্চাদের মধ্যে একদমই অতীতের অভিজ্ঞতা নাই বা বিনোদন কাটানোর অপশনই নেই। আদৌ কি তাই? একদমই পরিবর্তন ঘটছে না, সামান্য মানে যেটুকু পরিবর্তন যেটুকুই ঘটুক সেটা আমাদের চোখে ধরা পড়ছে এবং সেটা হচ্ছে সুস্পষ্ট, কনসপিকিউয়াস, সুস্পষ্ট। যদি একদমই পরিবর্তন হতো, যেটা হয়তো এমন হতে পারে আগের দিনের লোকেরা তোমার চিঠি লিখতো, এখন হয়তো চিঠি কেউ লিখে না। সাপোজ চিঠি কেউ লিখে না, দুই একটা কারণ ছাড়া হয়তো কেউ কাউকে চিঠি লিখে না, আর যাও দুই একটা লিখে ওইটাও কি লিগাল না। বুঝতে পারছো আশা করি। তো এখন আমরা এখানে যেটা নিয়ে কথা বলবো, যে যদি একদমই নাই এরকম বুঝায় তাহলে সেক্ষেত্রে আমরা সূক্ষ্ম পরিবর্তন বলবো। আর যখন দেখবো কি পরিবর্তন হচ্ছে, আগেরটাও আছে আবার কি পরিবর্তন অনেক বেশি পরিবর্তন হয়ে গেছে, তখন সেটাকে আমরা বলবো কনসপিকিউয়াস বা সুস্পষ্ট। আচ্ছা, এরপর আমরা দেখি ক্লাইম্বিং। ক্লাইম্বিং ট্রি ইজ এটা কি ড্যাশ পাস্ট টাইম অ্যাক্টিভিটি। এটা কখনকার, এটা কখনকার, এটা কি ডেড? না। এটা কি মডার্ন? এটা তাও না। ডেড মানে কি এখন আর নাই, এরকম গাছে ওটা এখনও আছে কিন্তু সেটা কি হয়ে গেছে, কমে আসছে। এই যে প্রচলিত কনভেনশনাল দেওয়া যায়, এটা ট্র্যাডিশনাল দেওয়া যায়, কনভেনশনাল ট্র্যাডিশনাল, ঠিক আছে। ওল্ড এটাও দেওয়া যায়, ঠিক আছে, এটাও দেওয়া যাবে। সেম পাস্ট অ্যাক্টিভিটি এটাও দেওয়া যাবে। তাহলে এখানে আসবে হচ্ছে কনভেনশনাল, যেটা আগে ছিল, আর আগে যেটা ছিল সেটা হচ্ছে ট্র্যাডিশনাল। হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ দ্য সেগ্রিগেশন অফ নেচার অফ চিলড্রেন? সেগ্রিগেশন মানে হচ্ছে বিচ্ছিন্নতা। সেগ্রিগেশন শব্দের অর্থ বিচ্ছিন্নতা। তাহলে প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হওয়ার আসলে কারণটা কি বা প্রভাবটা কি? এটা কি নেচার ডেফিসিট অর্ডার, এটা প্রকৃতির ঘাটতি সমস্যা। তারপরে ডিসঅর্ডার, প্রকৃতির ঘাটতি সমস্যা। তারপর হচ্ছে পজিটিভ ডেভেলপমেন্ট, ইতিবাচক উন্নতি। নলেজ ডেফিসিট অর্ডার মানে জ্ঞানের ঘাটতি সমস্যা। আর শেখার ঘাটতি সমস্যা, লার্নিং ডেফিসিট অর্ডার। তাহলে এখানে আমাদেরকে কি বলতে হবে? নেচার ডেফিসিট অর্ডার। দ্যাট মিনস আমাদের এখানে নেচার, প্রকৃতির ঘাটতি সমস্যা, এটা একটা বড় বিষয়। ইফেক্ট মানে আমরা প্রকৃতি থেকে বিচ্ছিন্নতার হওয়ার ফলে আমাদের প্রকৃতি সম্বন্ধে তেমন কোনো ধারণাই থাকতেছে না। এজন্য আমরা প্রকৃতি, কোন জিনিসটা প্রকৃতি মানে প্রকৃতির অংশ, কোন জিনিসটা প্রকৃতির অংশ না, আমরা এটা আসলে বুঝতেই পারি না। আমরা চিন্তা করি আরে এটার কি দরকার, এটা আমাদের জীবনে আর কি প্রভাব রাখে। এটা আসলে হয়েছে কিছু এই বিচ্ছিন্নতার কারণে, প্রকৃতি থেকে বিচ্ছিন্ন থাকার কারণে প্রকৃতি ঘাটতির সমস্যা হচ্ছে। আমরা প্রকৃতি আসলে সব কিছুকে, আমাদের প্রকৃতির অন্তর্ভুক্ত জিনিসগুলোকে আবার প্রকৃতির অংশ মনে হয় না। মনে হয় না যে কাক ডাকতেছে, আচ্ছা এইটা ডাকতেছে কেন, এটার কি দরকার, বাট এটা যে আমাদের প্রকৃতির একটা অংশ, এটা আমরা আসলে বুঝতেই চাই না। এরপরে দেখো ডি নম্বরে আমরা যদি যাই, ডি নম্বরে কি বলছে? হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য অথর অফ দিস প্যাসেজ? হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য অথর অফ দিস প্যাসেজ? এই প্যাসেজে উদ্দেশ্যটা কি? অথর উদ্দেশ্যটা কি ছিল? টু হাইলাইট দ্য নলেজ ডেফিসিট অর্ডার, মানে নলেজ ডেফিসিট অর্ডার, এই যে নলেজ যে অভাব আছে সেটা বোঝাতে চেয়েছে না। টু শো ডিফারেন্ট পাস টাইমস অফ দ্য চিলড্রেন, এটা একটা হতে পারে। টু শো দ্য নেগেটিভ ইম্প্যাক্ট অফ দ্য এক্সপিরিয়েন্স অফ নেচার অন চিলড্রেন, মানে প্রকৃতিতে থাকার কারণে বাচ্চাদের যে অভিজ্ঞতা হচ্ছে এবং সেই অভিজ্ঞতাটা নেগেটিভ, এটা কি বোঝাতে চাইছে? কখনোই না। টু শো দ্য ডিক্লাইন অফ ট্র্যাডিশনাল চাইল্ডহুড পাস টাইম, ট্র্যাডিশনাল চাইল্ডহুড পাস টাইমস মানে এটা দ্বারা বোঝাচ্ছে এই যে ঐতিহ্যগত যে পাস টাইম ছিল সেটার পরিমাণটা কমে আসছে, এটাই। ডিফারেন্ট পাস টাইমস অফ চিলড্রেন এটা দেখাতে চেয়েছে, কিন্তু এইটা হচ্ছে কার সাথে? বর্তমান সময়ের সাথে আগের সময়ের লোকদের, এটা পার্থক্য করেছে। এটা কিন্তু বর্তমান সময়ের সাথে আগের লোকদের পার্থক্য করেছে, কিন্তু এটা কোনোভাবেই দুই বাচ্চাদের একজন এখন তোমার এইটা আমার ওইটা আরেকজনের ওইটা আরেকজনের, এটা বর্তমান সময়ের বোঝায় নেই, বা হচ্ছে শুধুমাত্র আগের সময়ের বোঝায় নেই, এটি বুঝিয়েছে বর্তমান সময়ের সাথে আগের সময়। তাহলে এখানে হবে হচ্ছে এই যে ট্র্যাডিশনাল, ঐতিহ্যগত, যেটা আগে ছিল বর্তমানে নাই, বর্তমানে কমে আসছে সেটা। ই নম্বরে দেখি হু ইজ ইয়োর কাউন্টার পার্ট, তোমার শত্রুকে, বা কাউন্টার পার্ট বলতে সদৃশ্য ব্যক্তিকে। কাউন্টার পার্ট, কাউন্টার পার্ট বলতে আমরা এখানে কাকে অ্যান্সার করতে পারবো বলো? কাউন্টার পার্ট মানে একই কাজ করে কিন্তু সে আমার সেম পক্ষ নাও হইতে পারে, সাপোর্টার না, এক কথা। সেও সেম কাজই করছে কিন্তু সে আমাকে সাপোর্ট করছে না, আমরা একে অপরের প্রতিদ্বন্দ্বী। তাহলে এখানে কি বলা যায়? সামওয়ান হু ডাজ দ্য সেম থিং দ্যাট ইউ ডু, তুমি যেটা করো সেও সেটা করে। এখন এখানে উল্লেখ করে নাই যে সে তোমার কাউন্টার মানে শত্রু, সেটা উল্লেখ করে নাই, কিন্তু দুজন একই কাজ করলে সেটা হয়ে যাবে হচ্ছে কাউন্টার পার্ট। হুইচ অফ দ্য ফলোইং, এখানে ইনফেরিয়র টু মানে একজনের চেয়ে একটু কি, সামওয়ান হু ইজ ইনফেরিয়র টু ইউ, যে আমার চেয়ে একটু কম বুঝে বা কম পারে এরকম। সুপিরিয়র টু ইউ মানে কি আমার চেয়ে একটু বেশি মূল্যবান টাইপের, এটা না, এগুলো বোঝায় নেই। তোমাকে বোঝানো হয়েছে যে আমার মতো সেম কাজগুলো করে। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ ট্রু ইন দ্য লাইট অফ প্যাসেজ, মানে নিচের কোন প্যাসেজটি, কোন বিবৃতিটি সত্য? নেচার হ্যাজ নো রোল ইন ডেভেলপিং, তার কি কোনো রোল নাই, কোনো ভূমিকা নাই মানুষের ক্ষেত্রে বা চিলড্রেনদের ক্ষেত্রে? অবশ্যই রয়েছে। ট্র্যাডিশনাল চাইল্ডহুড পাস টাইমস আর অন দ্য রাইজ, এটা কি বৃদ্ধি পাচ্ছে ট্র্যাডিশনাল চাইল্ডহুড? না।
টু চিলড্রেন অফ নিউ জেনারেশন আর গ্র্যাজুয়ালি বিং ডিপ্রাইভ অফ মানে বঞ্চিত হওয়া, বঞ্চিত হচ্ছে অপরচুনিটি অফ গোয়িং ইন কন্ট্যাক্ট উইথ নেচার, প্রকৃতির সাথে মেশার সুযোগ কম পাচ্ছে। দ্য মেইন রেসপন্সিবিলিটি অফ পিএসবি ইজ টু প্রোটেক্ট ন্যাচারাল থিং, মানে এই যে এই সংস্থার দায়িত্ব হচ্ছে কি এই প্রকৃতির বিষয়গুলো কি করা, রক্ষা করা। তারা কি এটাকে রক্ষা করতে নামছে? তারা না, তারা কাজ হচ্ছে একটা সমীক্ষা করেছে যে বাচ্চাদের মধ্যে থেকে মূলত প্রকৃতির সাথে যে কন্ট্যাক্ট এটা কমে আসছে। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে হচ্ছে এই যে 3 নম্বরটা। সবার শেষে হোয়াই ডাজ মাই ক্লার্ক সাজেস্ট টু প্রোভাইড চিলড্রেন উইথ ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স অফ ন্যাচারাল এনভায়রনমেন্ট, মানে হচ্ছে মাই ক্লার্ক কি সাজেস্ট টু প্রোভাইড চিলড্রেন উইথ ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, তিনি সাজেস্ট করেছেন, কাকে সাজেস্ট করেছেন, কেন, ওয়াই, কেন সাজেস্ট করেছেন, যাতে বাচ্চাদের হাতে হাতে শেখানো হয় প্রকৃতির মানে একাতে প্রাকৃতিক পরিবেশের সাথে সাথে বাস্তব অভিজ্ঞতা, প্রকৃত অভিজ্ঞতা দেওয়া হয়। তিনি কথা কেন বলেছে? ইট মেক্স চিলড্রেন সেলফ রেলিয়েন্ট, এটি কি আত্মনির্ভরশীল বা আত্মসংযম, সেলফ রেলিয়েন্ট আত্মসংযম বোঝায়। তারপরে হচ্ছে ইট এনকারেজ টু অ্যাকোয়ার নলেজ, এটি জ্ঞান অর্জনের সহায়তা করে। ইট চিলড্রেন গেট ইনডোর এক্সপিরিয়েন্স, এর মাধ্যমে কি হয়, ইনডোর এক্সপিরিয়েন্স পাচ্ছে, ইনডোর না আউটডোর এক্সপিরিয়েন্স পাচ্ছে। আর ইট হেল্পস দেম ফিজিক্যালি, এটি শারীরিকভাবে সাহায্য করে, এটি নলেজ অর্জন করতে সাহায্য করে। আমার তো নলেজের দরকার নেই, আমার দরকার কি, আমার যদি প্রকৃতির সাথে কাটানো সময়, প্রকৃতির সাথে কাটানো সময় হলে আমি চারটা দিকে সুবিধা পাচ্ছি। সেখানে শুধু অ্যাকোয়ার নলেজটাকে হাইলাইট করাটা ঠিক না। তাহলে আমার শুধুমাত্র কী দরকার, আমার দরকার যাতে আমি আউটডোর এক্সপিরিয়েন্স পাই। আমার বাইরে কাজ করার অর্থই হচ্ছে আমার আউটডোর এক্সপিরিয়েন্সের মধ্যে থাকা। ঠিক আছে, এখন এই পর্যন্ত আমরা শিখলাম। এখন আমরা একটু 2 নম্বর প্রশ্নে যাব। দেখো 2 নম্বর কি বসছে, আমরা অ্যান্সারিং কোশ্চেনে যাই। হোয়াট ডাজ দ্য টেক্সট ডিল উইথ, আসলে পার্টটি কী নিয়ে আলোচনা করে, আলোচনার বিষয় কি? আলোচনার বিষয় হচ্ছে পূর্বে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতাম এখন আর মানে যে বিষয়গুলো নিয়ে, যে পূর্বের যে বিষয়গুলো ছিল সেটা আর এখন নাই, মানে কমে আসছে। তাহলে ডিলস উইথ মানে এটা নিয়ে আলোচনার বিষয় কি, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দ্য টেক্সট ডিলস উইথ দ্য পজিটিভ ইম্প্যাক্ট অফ কন্ট্যাক্ট উইথ নেচার, মানে প্রকৃতির সাথে যে মানুষের একটা পজিটিভ ইম্প্যাক্ট আছে বা সম্পর্কের যে একটা পজিটিভ প্রভাব আছে সেটা নিয়ে আলোচনা করছে। এবং সেটার প্রভাবটা কিসের উপরে, অন এ চাইল্ড, একটি বাচ্চার এডুকেশন শিক্ষার উপরে প্রভাব ফেলে, হেলথ স্বাস্থ্যের উপরে প্রভাব ফেলে, ওয়েলবিং কল্যাণের উপর প্রভাব ফেলে, এবং সোশ্যাল স্কিল। তাহলে আমার এডুকেশন বাড়ছে, স্বাস্থ্যটাও সুন্দর হচ্ছে, তার কল্যাণও হচ্ছে, এবং সোশ্যাল স্কিল মানে সামাজিক দক্ষতা বাড়ছে। যেমন আমরা বলি যে তোমার হয়তো পেঁপে খেলে চোখের জ্যোতি ভালো হয়, বা হচ্ছে আমরা বললাম যে সবুজ গাছপাতার দিকে তাকিয়ে থাকলে আমাদের চোখের জড়তা দূর হয়। হ্যাঁ, অনেক বেশি মাথা ঘোরানো হলে সবুজ মানে পরিবেশের মধ্যে হাঁটাহাঁটি করলে তোমার কি হবে, স্বাভাবিক অবস্থায় তুমি ফিরে আসবা। বা এমনও হতে পারে তোমার যখন প্রচণ্ড মাথা ধরে, হ্যাঁ তোমার মনে হয় যে মাথা ধরার ওষুধ খাইতে হবে, তুমি যদি একটু হাঁটাহুটা করো তাহলে তোমার পায়ের যে নার্ভগুলো আছে সেই নার্ভগুলো মাথায় সিগন্যাল দিয়ে দেয়, এতে তোমার খুব দ্রুত সুস্থ হয়ে ওঠার বা হচ্ছে মাথা সেরে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে এই যে এই বিষয়গুলো এটা প্রকৃতির সাথে সম্পর্কিত না, তো এইটাই আসলে বলেছে যে এই একসাথে 4টা জিনিসের উপরে প্রভাব রয়েছে একটা বাচ্চার ক্ষেত্রে। তাই আমাদেরকে কি করতে হবে, যে পরিবেশের সাথে আমাদের মেশার যে একটা পজিটিভ ইম্প্যাক্ট বা ইতিবাচকের প্রভাব সেটাই মূলত এই টেক্সটে তুলে ধরা হয়েছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যান্সার। আচ্ছা, বি নম্বরে আমরা যাই, কি বলেছে, হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ দ্য সেগ্রিগেশন, মানে এই যে প্রকৃতি থেকে যে বাচ্চাদের বিচ্ছিন্নতা, এই বিচ্ছিন্ন হওয়ার ফলে প্রকৃতিতে আসলে কি ঘটছে। বি নম্বরে প্রকৃতিতে কি ঘটছে, প্রকৃতিতে আসলে কি ঘটছে আমরা বি নম্বরে দেখতে পারি। দ্য সেগ্রিগেশন অফ নেচার ফ্রম চিলড্রেন, এটুকু এই অংশটাকে মানে চিলড্রেনদের প্রকৃতি থেকে আলাদা হওয়ার যে বিচ্ছিন্নতা হওয়ার ঘটনা, এটা লিভস এ নেগেটিভ কনসিকুয়েন্স, এটি দিচ্ছে এই লিভস এ নেগেটিভ কনসিকুয়েন্স, এখানে হচ্ছে মূলত তৈরি করছে একটা নেগেটিভ কনসিকুয়েন্স বা বাজে একটা প্রভাব তৈরি করছে অন চিলড্রেন, বাচ্চাদের উপরে, ফ্যামিলিজ পরিবারের উপরে, সোসাইটি সমাজের উপরে। এইটুকু আমরা প্যাসেজের মধ্যে পেয়েছি। হ্যাঁ, এখানে লিভস মানে হচ্ছে ছাড়া বলতে হচ্ছে এখানে চিলড্রেন লিভস আর নেগেটিভ কনসিকুয়েন্স, হ্যাঁ প্রভাব ফেলছে, এটা দেওয়া যায়। ইট ইজ আ কন্ডিশন নোন অ্যাজ নেচার ডেফিসিট অর্ডার, এটি এমন একটি অবস্থা এবং এই অবস্থাটাকে আমরা কী হিসেবে চিনি, নেচার ডেফিসিট ডিসঅর্ডার, মানে এটা দ্বারা বোঝায় প্রকৃতি ঘাটতি সমস্যা। মানে তার কাছে প্রকৃতিকে আসলে প্রকৃতি মনে হয় না, হ্যাঁ তার কাছে মনে হয় না যে আসলে প্রকৃতিতে আচ্ছা গাছপালা এগুলো আমাদের কি কাজে আসবে, এরকম। এটা একটা ভালো রকমের প্রভাব ফেলছে এবং বাজে প্রভাব ফেলছে। ভালো বলতে মানে বেশ মেজারমেন্টের ক্ষেত্রে বললাম যে অনেক বেশি পরিমাণে প্রভাব ফেলছে। আচ্ছা, এরপরে আমরা দেখি হোয়াট উইল মেক ক্লার্ক পারসুয়েট টু গভর্নমেন্ট টু ডু, তিনি মূলত সরকারকে প্ররোচিত করবেন। পারসুয়েট মানে বাধ্য করা বা রিকোয়েস্ট করা, যেটাই বলি না কেন বলবে যে আপনাদের এটা করা উচিত। তিনি কি করতে বলবেন, যাতে অন্যান্য সংস্থাকে জোর দেওয়া হয় যে সেই সংস্থাগুলো যাতে বাচ্চাদেরকে কি করে, হাতে নাতে বা হচ্ছে তোমার
অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করে। তাহলে এখান থেকে আমাদের অ্যান্সার কি আসবে? মাই ক্লার্ক উইল পারসুয়েড, তিনি মূলত প্ররোচিত করবেন দ্য গভর্নমেন্ট, সরকারকে, টু জয়েন ডিফারেন্ট অর্গানাইজেশন, মানে বিভিন্ন সংস্থাকে জড়িত হওয়ার জন্য তিনি কি করবেন? রিকোয়েস্ট করবেন ইন প্রোভাইডিং, মানে সরকারকে অনুরোধ করবেন যাতে অন্যান্য সংস্থাকে এর সাথে যুক্ত করে, এবং সেক্ষেত্রে কাজ করতে হবে কিসের জন্য? তারা যাতে কী দিয়ে সাহায্য করে? চিলড্রেনদেরকে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স দেওয়ার ক্ষেত্রে অফ দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট, প্রাকৃতিক পরিবেশে বাচ্চাদের যাতে হাতে নাতে শেখানো হয়, মানে সকল তাদেরকে মেশার সুযোগ দেওয়া হয়, তাদেরকে পরিবেশের সাথে যাতে প্র্যাকটিক্যালি সব কিছু শেখানো হয়, এতে বাচ্চাদের কি হবে? হাতে নাতে বা হাতে হাতে এক কথায় প্রত্যক্ষ অভিজ্ঞতা হবে। আর প্রত্যক্ষ অভিজ্ঞতার কারণে মানে দেওয়ার উদ্দেশ্যেই মূলত তিনি রিকোয়েস্ট করবেন গভর্নমেন্টকে যাতে শুধু আরএসপিবি এটা বাদে যাতে অন্যান্য সংস্থাকেও যাতে এই কাজের জন্য জড়িত করা হয়। এটাই মূলত মাই ক্লার্ক প্ররোচিত করবেন বা সরকারকে প্রস্তাব করবেন, জানাবেন। তারপরে দেখো, এরপরে হচ্ছে আমরা ডি নম্বর প্রশ্নে চলে যাব। ডি নম্বর প্রশ্নে কি বলেছে? হোয়াট ইজ ইউর চাইল্ডহুড পাস টাইম অ্যাক্টিভিটি, তোমার শৈশবের অবসরকালীন কর্মকাণ্ড কী ছিল? শৈশবের অবসরকালীন কর্মকাণ্ড কী ছিল? তাহলে অতীতের কর্মকাণ্ড যেটা রয়েছে, অবসরকালীন কর্মকাণ্ড, পূর্বের যে অবসরকালীন কর্মকাণ্ডের কথা বলা হয়েছে, তুমি নিজে কি কী করতা? ডি নম্বরে নিজের কথা বলতে হবে। মাই চাইল্ডহুড পাস টাইমস অ্যাক্টিভিটি আর সুইমিং, সেখানে কি ছিল? সুইমিং ছিল, আমি সাঁতার কাটতাম, রিডিং স্টোরি বুক, বই পড়তাম, প্লেয়িং ফুটবল এটসেট্রা। তোমার আরও কিছু থাকতে পারে, কম্পিউটার গেম টেম যা খেলো সেগুলো তুলে দিবা, সমস্যা নাই। এখানে অ্যাক্টিভিটি আর, এখানে প্লুরাল হয়েছে কারণ এখানে অনেকগুলোর কথা বলা হয়েছে। এখন ই নম্বরে যদি যাই আমরা, ই নম্বরে কী দেওয়া হয়েছে দেখো, হোয়াট ডু ইউ মিন্ট বাই পাস টাইমস, তুমি আসলে অবসর সময় বলতে কী বুঝো? অবসর সময় কোনটা? যে সময়টাতে আমরা কোনো কাজ করি না কিন্তু নিজেকে ভালো রাখার জন্য যে মানে যে বিষয়গুলো ঘটায়, শুধু লাভের চিন্তা করি না, আর্থিক লাভবান হওয়ার জন্য না, আড্ডা বলতে পারো বা যে কোনো রুটিন ওয়ার্কের বাইরে যা কাজ করি সেটাই হচ্ছে অবসর সময়। তাহলে এখানে বাই পাস টাইম উই মিন আমরা বুঝি এনি কাইন্ড অফ ওয়ার্ক, সেই সকল কাজকে উই এনজয় ডুইং, যেটা আমরা করতে পছন্দ করি, বাট দিস ইজ নট আওয়ার রুটিন ওয়ার্ক, যেটা আমাদের রুটিন ওয়ার্ক বা দৈনন্দিন কাজ না, আর ইউজুয়াল ওয়ার্ক, যেটা স্বাভাবিকভাবে আমরা প্রতিদিন করি, বিষয়টা এরকম না। আমরা রুটিন ওয়ার্কের বাইরে গিয়ে যে কাজগুলো করি, যেগুলো আমাদেরকে আনন্দ দেয়, সেটাই হচ্ছে পাস টাইম। ইন আদার ওয়ার্ডস, অন্য কথায় বলতে গেলে, দিস ইজ আওয়ার লেজার অ্যাক্টিভিটি, এটি হচ্ছে আমাদের অবসরকালীন কর্মকাণ্ড, এটি হচ্ছে আমাদের অবসরের কর্মকাণ্ড। ঠিক আছে, এরপরে আমরা একটু দেখব হোয়াট ইজ নেচারস ইম্প্যাক্ট, প্রকৃতির প্রভাবটা কি অন চিলড্রেন্স লার্নিং, বাচ্চাদের শেখার ক্ষেত্রে, হ্যাঁ শিক্ষায় প্রকৃতির প্রভাবটা কি? ওখানে দেখেছি না প্রকৃতির প্রভাব ফেলে, প্রকৃতি মূলত কী প্রভাব ফেলে সেটাই আমরা একটু দেখব, প্রকৃতির প্রভাবের জায়গাটা কোথায়। চলো দেখি প্রকৃতি আমাদের উপরে কী প্রভাব ফেলছে। নেচার ইনফ্লুয়েন্সেস, এটি মূলত প্রভাব ফেলে। নেচার থার্ড পারসন, এটা আনকাউন্টেবল নাউন, এই জন্য এখানে আর আনকাউন্টেবল নাউন সবসময় কী হয়, যে আনকাউন্টেবল নাউন, নেচার হচ্ছে আনকাউন্টেবল নাউন আর এটা সবসময় সিঙ্গুলার হয়, এই জন্য ভার্বের সঙ্গে এস অথবা ইয়েস বসছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। নেচার ইনফ্লুয়েন্সেস চিলড্রেন্স লার্নিং, মানে বাচ্চাদের শেখার ক্ষেত্রে প্রভাব ফেলে, বাই ডেভেলপিং, উন্নয়ন করার মাধ্যমে, দেয়ার এডুকেশন, তাদের শিক্ষায় উন্নয়ন ঘটায়, তাদের হেলথ স্বাস্থ্য উন্নয়ন ঘটায়, তাদের ওয়েলবিং কল্যাণ ভালো করে, এবং সোশ্যাল স্কিল, এই চারটা জিনিসের ভালো করছে কিসের মাধ্যমে? তারা এই প্রকৃতি হচ্ছে ইনফ্লুয়েন্স করছে বা প্রভাব ফেলছে, এতে মূলত এই বিষয়গুলো তাদের উন্নয়ন ঘটছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যান্সার আসছে। এখন 2 নম্বর প্রশ্নে আমরা যদি যাই, 2 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট আর দ্য ট্র্যাডিশনাল চাইল্ডহুড পাস টাইমস, মানে শিশুদের প্রচলিত অবসর বিনোদন কোনগুলো? প্রচলিত মানে অনেক আগে থেকে হয়ে আসছে, আগেরটা ওল্ড যেগুলো আছে। এখন এগুলোর মধ্যে তো আমরা দেখলাম 5টার কথা বলা হয়েছে না, সেই 5টি কী কী? এই যে ক্লাইম্বিং ট্রিজ, যেখানে ক্লাইম্বিং ট্রিজ গাছে ওঠা, তারপরে আমরা কি দেখেছি মেকিং ডেইজি, হ্যাঁ মেকিং ডেইজি, যে প্লেয়িং কঙ্কার, মেকিং ড্যান্স, ডেইজি চেঞ্জ, আর সবার শেষে হচ্ছে ফিডিং বার্ড, পাখিদের খাওয়ানো। এই 5টি এটসেট্রা আর ট্র্যাডিশনাল চাইল্ডহুড পাস টাইমস। এখানে কিন্তু অবশ্যই পাস টাইমস দিবা, কারণ হচ্ছে অবসর সময়কে বোঝানো হচ্ছে। এখানে অনেকগুলো খেলা, এই জন্য এখানে কি বসছে? পাস টাইমস বসছে, এবং এখানে ভার্বটা আর বসছে। অবসরকালীন কাজগুলো হচ্ছে এইগুলো, একটু ভার্ব খেয়াল রাখবা। বলতে পারো যে স্যার এখানে তো হচ্ছে ক্লাইম্বিং আছে, জিরান থাকলে তো আপনার জানা মতে এখানে যে কী হয়, ইজ হয়, সিঙ্গুলার হয়, কিন্তু এখানে তো একটা ক্লাইম্বিং ট্রিজ একটা খেলার কথা বলা হয়নি, 5টি খেলার কথা বলা হয়েছে, যার মধ্যে শুধু ডেইজি চেন বাদে সবগুলোতে জিরান ব্যবহার করা হয়েছে। এতগুলো জিরানের কারণে ওইটা কী হয়ে যাবে? প্লুরাল হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখি আমরা 3 নম্বর প্রশ্নে যাব।
হোয়াট ডাজ দ্য সার্ভে অফ আরএসপিবি রিভিল, এখানে জরিপটি মূলত কি প্রকাশ করে? আরএসপিবি জরিপটি মূলত রিভিল মানে হচ্ছে প্রকাশ করা, উন্মোচন করা। তারা মূলত কি উন্মোচন করেছেন আমরা দেখব। দ্য সার্ভে অফ দ্য আরএসপিবি রিভিলস, এখন সার্ভে বলতে একটা সংস্থার সার্ভে বা জরিপ, একটি জরিপ ছিল, এজন্য এটা হচ্ছে সিঙ্গুলার, এজন্য ভার্বের সাথে এসিএস আসছে। রিভিলস এটি মূলত প্রকাশ করে, কি প্রকাশ করে? দ্যাট পিপল আন্ডার 34 রিকল, 34 বছর বয়সের নিচে যে মানুষেরা রয়েছে, রিকল ফার ফিভার, খুব বেশি মনে করতে পারে না। যে ফিভার বলতে হচ্ছে কি বোঝায়? ফিভার হচ্ছে তুলনামূলক, ফিউ মানে নেই বললেই চলে, ফিউ মানে নেই বললেই চলে। এখন তোমার পকেটে একটা টাকাও নাই, একদম প্যান্টের পকেট একদম ফাঁকা, তুমি প্যান্টের পকেট বের করে বলবে আই হ্যাভ ফিউ মানি, মানে আমার কাছে একদম টাকা নেই বললে নেই, একদম নেই, ফাঁকা। তাহলে ফিউ হচ্ছে হলো নেই, আর হচ্ছে এ ফিউ মানে সামান্য পরিমাণ আছে। এটা একটু খেয়াল রাখবা, হ্যাঁ। আমরা ট্যাগ কোশ্চেনে এই বিষয়গুলো কিন্তু বেশ ভালোভাবে শিখিয়ে দিয়েছি, আমাদের বইগুলোতে তুমি দেখতে পাবে। চাইল্ডহুড আউটডোর এক্সপিরিয়েন্স, তার মানে হচ্ছে 34, এখানে কি 34 বছর বয়সী যারা আছে তারা মূলত বাইরের যে এক্সপিরিয়েন্সটাকে সেভাবে খুব কম মনে করতে পারে, কাদের তুলনায়? দেন দেয়ার কাউন্টার পার্টস ওভার 55, মানে হচ্ছে এই কাজগুলোই যারা করেছিল এবং তাদের বয়স এখন 55, মানে যারা 55 বছর বয়সী চাইল্ডহুডে যারা ছিল 55 বছর বয়সী বা তাদের বেশি যাদের বয়স, তারা চাইল্ডহুডে যে কাজগুলো করেছে, আউটডোর গেম খেলেছে, তাদের তুলনায় বর্তমানের যে 34 বছরের নিচে যারা আছে তারাও তো চাইল্ডহুড গেমস খেলেছে, এবং তারা দেখা যাচ্ছে যে তাদের ভুলে যাওয়ার কথা, 55 বছর বয়সীদের ভুলে যাওয়ার কথা, বরং তারাই মনে রেখেছে, বাট 34-এর নিচে যারা আছে তারা ভুলে গেছে। এটা বুঝিয়েছে। আমরা ডি নম্বর প্রশ্নে যাব। ডি নম্বরে কি বলছে? হোয়াট আর স্কুলস ইম্পর্টেন্ট, বিদ্যালয় কেন গুরুত্বপূর্ণ? বিদ্যালয় কেন গুরুত্বপূর্ণ, এইটার প্রশ্ন তো লিখতে দিলে 8-10 পৃষ্ঠা লেখা যাবে। বিদ্যালয় কেন গুরুত্বপূর্ণ, তাই না? স্কুলস আর ইম্পর্টেন্ট, এখানে বিকজ দিতে পারো, অ্যাজও দিতে পারো। অ্যাজ মানে কারণ, হ্যাঁ। বিকজ অফ দেওয়া যাবে না, বিকজ দে মে প্রোভাইড, তারা দিয়ে থাকে, চিলড্রেন বাচ্চাদেরকে, প্রোভাইডের পরে উইথ বসে সবসময়, প্রোভাইড উইথ, তারা দিয়ে থাকে দ্য অপরচুনিটি টু লার্ন আউটসাইড দ্য ক্লাসরুম, তারা ক্লাসরুমের বাইরে শেখার সুযোগ দিয়ে থাকে, তারা মূলত আমাদেরকে ক্লাসরুমের বাইরে শেখার সুযোগ দিয়ে থাকে, এজন্য স্কুলটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। শেষ, প্যাসেজ অনুসারে যা আসে সেটুকু লিখবা, যদি এর বাইরে কিছু লিখতে চাও তাহলে সেটা নিজ দায়িত্বে লিখবা, এবং অবশ্যই প্যাসেজের সাথে মিল রেখে লিখবা। আর লাস্টের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য মোস্ট কমন কনভেনশনাল চাইল্ডহুড, কনভেনশনাল মানে হচ্ছে ঐতিহ্যগত, যেটা আগে ছিল এখনও আছে, সেই চাইল্ডহুড পাস টাইম ফর গার্লস, মেয়েদের জন্য সবচেয়ে পরিচিত কোনটা? একটির কথা বলা হয়েছে, হোয়াট ইজ, আর না কিন্তু একটির কথা বলা হয়েছে, তাহলে সবচেয়ে মানে আগেও ছিল এখনও আছে, সেটা কি হবে? এই যে দেখো, তাহলে এখনই হবে মেকিং ডেইজি। মেকিং ডেইজি ইজ দ্য মোস্ট কমন কনভেনশনাল চাইল্ডহুড পাস টাইম ফর গার্লস, মানে হচ্ছে এই যে ডেইজি তৈরি করে, ডেইজি চেন তৈরি করা, একজনের কাঁধে হাত দিয়ে সাপের মতো একসাথে চলে যাওয়া, এই যে ডেইজি, মেকিং ডেইজি, এটা হচ্ছে ট্র্যাডিশনাল একটা চাইল্ডহুড পাস টাইম মেয়েদের জন্য। যাই হোক, তোমরা এই প্যাসেজটা আমার কাছে এইখানে দেখলা, এখানে দেখার পরে এখন তোমরা নিজের আবার পড়ার চেষ্টা করবা, নিজের মাথায় একটা সেট আপ করার চেষ্টা করবা, তারপরে এটার উপরে থেকে আবার ভোকাবুলারি পড়বা, ভোকাবুলারি বারবার পড়বা, দেখবা পুরো জিনিসটা মাথায় ঢুকে গেছে। যাই হোক, আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে আসছি। পুরো ক্লাস জুড়ে আমি ইমরান মাহমুদুল শিফাত, তোমাদের ইংলিশ ইনস্ট্রাক্টর ছিলাম তোমাদের সঙ্গে। আশা করি তোমরা পুরোটা ক্লাসটা বুঝতে পেরেছো, আনন্দ পেয়েছো। পরবর্তী কোনো একটি ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম।